স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জানি। রিজার্ভের অর্থ চুরি অর্থনীতি তেমন প্রভাব ফেলবে না, তবে একে দেশের আর্থিক ব্যবস্থাপনার জন্য নতুন ঝুঁকি বলছে সিপিডি। অর্থ পাচার রোধে এখনও প্রশাসনিক সক্ষমতা তৈরি হয়নি বলেও মনে করেন সংস্থাটি। রোববার রাজধানীতে বাজেট প্রস্তাবনা তুলে ধরতে গিয়ে সিপিডি বলছে বাজেট বাস্তবায়নে সমন্বয়ের অভাব এখনও স্পষ্ট। আজ আমরা আলোচনা করব সিপিডির বাজেট প্রস্তাবনা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সিপিডির রিসার্চ ফেলো ডক্টর তৌফিকুল ইসলাম খান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সম্প্রতি ফাঁস হওয়া পানামা পেপারস নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। কর ফাঁকির মাধ্যমে বিদেশে সম্পদ করার কারণে বেকায়দায় পড়েছেন অনেক বিশ্ব নেতা। এই তালিকায় বাংলাদেশের কেউ আছে কিনা তার খোঁজ করছে এনবিআর। তবে সিপিডি বলছে কর ফাঁকির মাধ্যমে দেশ থেকে অর্থ পাচার হয়ে আসছে আগে থেকেই। 1-2 বছর আগেও পানামা পেপারসের ভিত্তিতে নাম বের হয়েছে, হয়তো আগামীতে আরও নাম আসবে, কিন্তু সেটা দেখার পর এটার জন্য পদক্ষেপ নেওয়ার মতো সরকারের মনোবল আছে কিনা সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 800 কোটি টাকা চুরি যাবার ঘটনা অর্থনীতিতে বিরূপ প্রভাব না ফেললেও এটি নিয়ে উদ্বিগ্ন সিপিডি। এটার যে পরিমাণ, এটাতে অর্থনীতিতে কোনো তোলপাড় হয়ে যাবে এটা আমরা মনে করি না। প্রযুক্তি নির্ভর বিশ্বায়িত অর্থনীতিতে যে নতুন ধরনের ঝুঁকি, সেই ঝুঁকি সম্বন্ধে আমাদের প্রত্যক্ষভাবে সচেতন করে দিয়ে গেল। বাজেট প্রস্তাবনা তুলে ধরতে গিয়ে সিপিডি বলছে সংশোধিত বাজেট নয়, অনেক ক্ষেত্রে মূল বাজেটের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে পরের বছরের বাজেট। এতে লক্ষ্য ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান থেকে যাচ্ছে। আয় এবং ব্যয় দুটোর দিকেই যখন আপনার এই যে রিভাইজ সংশোধিত যে লক্ষ্যমাত্রা সেটাও যখন অর্জন করা যাবে না, তখন সামনের অর্থ বছরের জন্য এই প্রবৃদ্ধিগুলো আরো বেড়ে যাবে। চলতি অর্থবছর 38,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি থাকবে উল্লেখ করে সিপিডি বলছে জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও কমে গেছে ব্যক্তি খাতে বিনিয়োগ ও আয়কর দেবার হার। তথ্য ব্যবস্থাপনায় সমন্বয় করার পরামর্শ তাই সংস্থাটি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। বাজেট যে প্রস্তাবনা, সেখানে আপনারা অনেকগুলো কথা বলেছেন, এর বাইরেও বেশ কিছু এসছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি নিয়ে কথা এসছে, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা আসলে মূল বাজেটটি আলোচনা করতে যাচ্ছি, যেখানে আপনারা বলছেন যে বাজেটের ক্ষেত্রে আপনারা একটা সমন্বয়হীনতা দেখছেন। এই সমন্বয়হীনতা কি আমরা সবসময় দেখি, নাকি আসলে এই বছর বেশি দেখেছেন, বা পার্থক্যটা কি আসলে? না, এই বছর বেশি দেখেছি, মানে আমরা সমন্বয়হীনতার প্রথম যে জায়গাটা বলছি সেটা হলো যে আমাদের যে আর্থিক কাঠামোটা আছে, অর্থাৎ একটি বছরে সরকারের আয় কি হবে, ব্যয় কি হবে, একটা ঘাটতি থাকবে, তার অর্থায়ন, সেই স্ট্রাকচারটার কথা আমরা খুব গুরুত্ব দিয়ে বলছি। এটা গত 2-3 বছর ধরেই আমরা বিশেষত জোর দিয়েছি। প্রশাসনিক সমন্বয়হীনতাই বলছেন আপনারা? হ্যাঁ, ফলে প্রথম দিকটা হলো এই আর্থিক কাঠামোটা তৈরির ক্ষেত্রে। আচ্ছা, আর্থিক কাঠামোটা তৈরির ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা যা লক্ষ্যমাত্রা স্থির করছি এবং শেষ বছরের শেষে গিয়ে সত্যিকার অর্থে আমরা যে পরিমাণ আয় করছি বা ব্যয় করছি বা ঘাটতি অর্থায়নে যেভাবে সম্পদ ব্যবহার করছি, এই দূরত্বগুলো বেড়ে যাচ্ছে, এটা খুবই স্পষ্ট। ফলে 2015 বছর পর্যন্ত আমরা যে হিসাবটি দিয়েছি, সেখানে আমরা আস্তে আস্তে দেখছি যে আপনি যত 2009 থেকে যত আপনি আগাচ্ছেন 15-র দিকে, এটা আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, ফলে যেটা আমাদের কাছে মনে হচ্ছে সেটা হলো যে এটা তো একটা পুরো আর্থিক কাঠামোকে একটা দুর্বল জায়গায় নিয়ে যাচ্ছে, এবং আপনি এমন ধরনের লক্ষ্যমাত্রা তৈরি করছি আমরা, যেটা আসলে বাস্তবায়ন হবে না। এটা এক ধরনের ইনবিল্ট হয়েও গেছে সরকারের ভিতরে। ফলে তখন যেটা হয়, তখন হলো যে বাজেট বাস্তবায়ন করবার ক্ষেত্রে যে একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে, আমরা একটা লাস্ট একটা এফোর্ট দেই, সেই এফোর্টটাও তখন দেওয়া যাচ্ছে। ধরিয়ে নিচ্ছি যে আমরা লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। হ্যাঁ, এটা ব্যয়ের দিক থেকেও, এটা আয়ের দিক থেকেও, এটা কিন্তু মানে কোনোই নেই। সবচেয়ে দুর্বল জায়গায় আছে হলো আমাদের বিদেশি ঋণের ব্যবহার। আমরা যে ঘাটতি অর্থায়ন আমরা যতখানি বলছি, আপনি দেখবেন যে বিদেশি ঋণের ব্যবহারের আমরা 75% অর্জন করতে পারি নাই। এটা আয়ের দিক থেকে প্রায় 20% মতো আছে, এবং দ্বিতীয় অবস্থানে আছে এডিপির ব্যবহার, সেখান থেকে আমরা প্রায় 24-25% কিন্তু ব্যবহার করতে পারি না। আমরা আসলে মূলত যত বলি, হয়তো 100 টাকা যদি আমরা এডিপি লক্ষ্য নির্ধারণ করি, আমরা শেষ পর্যন্ত সেটা হয়তো 75 টাকার কাছাকাছি আমরা কিছু একটা খরচ করছি। ফলে এই জায়গাটাতে আমাদের পুরোটাই একটা পরিকল্পনার একটা ব্যর্থতা আছে, কারণ এটা শুধুমাত্র আপনি অর্থ মন্ত্রণালয়ের উপর আমরা দায়ভার দিতে পারি, তারা বাজেটের মূল সমন্বয়কের কাজ করেন, কিন্তু এডিপি নির্ধারণের জন্য যেমন পরিকল্পনা মন্ত্রণালয় আছে, তেমনি প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু তাদের যে আমি বলবো যে ব্যয় করবার যে চাহিদা, সেটাও তো জমা দিচ্ছেন, এবং তার ভিত্তিতেই তো অর্থ মন্ত্রণালয় এই পুরো পরিকল্পনাটা করছেন। সামগ্রিকভাবে সেখানে এক ধরনের সমন্বয়হীনতার কথা বলছি।
দ্বিতীয় যেটা সমন্বয়হীনের কথা বলছি সেটা হলো যে সরকারের তো অনেকগুলো পরিকল্পনা, কৌশল, নীতি আছে এবং এই নীতির ভিত্তিতে বাজেট হলো সেগুলো বাস্তবায়নের একটা অন্যতম প্রধান অস্ত্র বলবো আমি সরকারের। সেই প্রধান অস্ত্রটা যখন ব্যবহার করা হচ্ছে তখন আমরা দেখছি যে নীতির সাথে এই বাজেটের খুব একটা সম্পর্ক নাই। আমরা বিশেষত গুরুত্ব দিয়ে দেখিয়েছি যে আপনি দেখবেন যে সরকার খুবই সাম্প্রতিক সময়ে 2015 সালে একটি নতুন কৌশল নিলেন, সেটা হলো সামাজিক নিরাপত্তা কৌশল। এই কৌশলের ভিত্তিতে যতগুলো টার্গেট বলা হচ্ছে যে আমি আগামী 3 বছরে এই সময়ে এতজনকে ভাতা দিব, ভাতার পরিমাণ এতখানি বাড়াবো, এটার কাভারেজ এতগুলো বাড়াবো, সেইগুলো কিন্তু আপনি যখন আবার ফাইন্যান্স মিনিস্ট্রি যখন আমাকে বাজেট দিচ্ছেন এবং ফাইন্যান্স মিনিস্ট্রি একটা মধ্যমেয়াদী বাজেট কাঠামো দেয় কিন্তু সেটার সাথে কোনো রিফ্লেকশন নাই। ফলে প্ল্যানিং মিনিস্ট্রি থেকে, জিইডি থেকে এক ধরনের প্ল্যান হচ্ছে, কৌশল হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা যাচ্ছেন, এক্সপার্টরা যাচ্ছেন, আমরা তৈরি করছি, আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করছি, আমরা এই ধরনের কৌশলপত্র তৈরি করছি। কিন্তু যখন আমরা বাজেট তৈরি করছি সেই বাজেটের সাথে এই কৌশল, নীতি, পরিকল্পনা সেটার সাথে সমন্বয় নাই। ফলে এই দুই ধরনের সমন্বয়হীনতা আমি ব্রড ভাবে যদি বলি সেটা একটা থাকবে। আর তৃতীয় যেটা থাকবে সেটা হলো এই বাজেট বাস্তবায়ন কিভাবে হবে। বাজেট বাস্তবায়ন কিভাবে হবে এটা যখন আলোচনা হচ্ছে তখন অনেকগুলো নীতির কথা বলছি, আমরা পরিকল্পনার কথাও বলছি, কিন্তু সেটার বাস্তবায়ন হচ্ছে না। আমরা যেমন একটা এক্সাম্পল দিয়েছি যে পরিকল্পনা মন্ত্রী নিজেও এই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে খুবই আগ্রহী এবং খুবই উদ্দীপনা দেখিয়েছেন এবং গত বছর উনি 3-4টি গুরুত্বপূর্ণ কৌশলের কথা বলেছেন যে তিনি গ্রহণ করবেন 2015-16 অর্থ বছরে। তার মধ্যে একটা যেমন হলো যত প্রকল্প পরিচালক আছেন এদেরকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে। তিনি বলেছেন যে এই প্রকল্প পরিচালকদের যেই বদলি টদলি এগুলো যেন না হয় সেটা করবেন না। তিনি বলেছেন যে যে ধরনের প্রকল্প দিনের পর দিন বাস্তবায়ন হচ্ছে না, খুবই অল্প টাকা দিয়ে কোনোভাবে আমরা বলি যে জিইয়ে রাখছে, সেগুলোকে উনি ডিলিস্টিং করবেন, বাদ দিয়ে দিবেন এডিপির ভিতর থেকে। উনি এটাও বলেছেন যে যেহেতু আমরা বিদেশি অর্থ যে সম্পদ যেটা ব্যবহার করতে পারছি না সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছিলেন যে ইআরডির সাথে মিলে একটি কৌশল নির্ধারণ করবেন যে কিভাবে এটা গতিশীল করা যায়। 1 বছর হয়ে যাওয়ার পর আমরা দেখছি এটার কোনোটারই বাস্তবায়ন হয়নি, এটার যে আমরা বলি যে ফলো আপ করা সেই ধরনের কিছু হয়নি। ফলে আমাদের একটা সার্বিক একটা সেই জায়গায় আমরা একটা সমন্বয়হীনতা দেখছি এবং আমাদের প্রস্তাব হলো এই বিষয়গুলোতে এবারের বাজেট যেন গুরুত্ব দিয়ে সেটা একটা ফলো আপ করেন এবং এটা কিভাবে বাস্তবায়ন হবে সেটারও একটা দিক নির্দেশনা দেন। এবারে বাজেটে আপনারা যে প্রস্তাবনা দেখছেন সেখানে মূল কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন এবং যেটা বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন? আমরা আসলে মূলত 6টি জায়গার কথা বলেছি যদি খুবই ব্রড ভাবে বলি। জি, প্রথমটা তো হলো সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি। সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতে আমরা 2-3টি জায়গা ছিল সেই জায়গাটাকে গত 2-3 বছর ধরেই আছে। একটা হলো সার্বিকভাবে এক ধরনের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আছে, সেটা আছে আমাদের, সেটা আমাদের আছে, এটা আমাদের একটা শক্তিমত্তার জায়গা। আমরা বলছি এই শক্তিমত্তার জায়গাটাকে কাজে লাগিয়ে আরো বেশি প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং আরেকটু বেশি দারিদ্র্য বান্ধব, বৈষম্য হ্রাসমূলক একটা বাজেট করবার কথা। তো দ্বিতীয় জায়গাটা হলো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এবারের যে প্রাথমিক প্রাক্কলনটা আসলো প্রবৃদ্ধি, সেটা তো 7% যে লক্ষ্যমাত্রা আছে সেটাকে অর্জন করে কিছুটা বেশিই করেছে, সামান্য কিছু। তো সেই জায়গাটা আমরা বলেছি যে এই প্রবৃদ্ধির যেই দুটো জায়গা, একটা হলো আমরা বলছি কোয়ালিটি আর একটা হলো সাস্টেনেবিলিটি, অর্থাৎ টেকসই হবে কিনা এবং এটার গুণগত মান। টেকসই হবে কিনা এটার কথা আমরা বলছি কারণ আমরা বলছি যে এই 7% গতবারে যে 6.5 করলাম, এবার যে 7 করলাম, এই যে 0.5 আমাদের বাড়লো, এটা কোত্থেকে আসলো? সেটা থেকে আমরা দেখছি যে 0.4% মতোই, প্রায় 80% এটার আসছে হলো বেতন বৃদ্ধি সরকারি কর্মকর্তা। তো সে কারণে এই বেতন বৃদ্ধি তো আর প্রতি বছর হবে না, ফলে এটা টেকসই জায়গাটা এবং এটার থেকে আসলে নতুন করেও উৎপাদনশীলতা কতখানি সরকারের বাড়বে সেটা নিয়েও আমাদের এখনো কোনো নিশ্চয়তা নাই, কারণ পাবলিক সার্ভিস একটা ঠিক মতো হলো না, এখনো বাস্তবায়ন হচ্ছে না, রুলস আসছে না, সেগুলো একটা সমস্যা আছে। দ্বিতীয় বলছি যে এটার সাথে সাথে যেই গুণগত একটা পরিবর্তন আসবার কথা অর্থনীতিতে সেটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের ব্যক্তি খাতে বিনিয়োগ, আপনারা জানেন যে সরকারও এটার এবং অন্যান্য বিশ্লেষকরাও এটা একমত যে ব্যক্তি খাতে বিনিয়োগ যে আমাদের
একটু স্থবির আছে, আবারও এই বছর একটু কমে যাচ্ছে, এটা একটা উদ্বেগজনক পরিস্থিতি। আমরা যে ধরনের অর্থনৈতিক উন্নয়নমূলক যেই লক্ষ্যমাত্রাগুলো রাখছি সেটার জন্য ব্যক্তি খাতে বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ হবে, সেটা হচ্ছে না। তৃতীয় যেটা, তার আগে আমরা নেব একটা বিরতির পরে আপনার কাছে বাকি অংশ শুনবো। অবশ্যই। ধন্যবাদ। সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, আমরা সাথে থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি সিপিডির বাজেট প্রস্তাবনা নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব খান, আপনার কাছে স্বাগত জানাচ্ছি আরেকবার। বিরতিতে যাবার আগে কথা বলছিলেন, আপনি বলছিলেন যে বাজেটের প্রস্তাবনা নিয়ে সিপিডি কি বিশেষ প্রস্তাবনা দিয়েছে। আপনি তার মধ্যে বলেছেন সামষ্টিক অর্থনীতি ম্যানেজমেন্টের কথা বলছেন, আপনি বলেছেন প্রবৃদ্ধির কথা বলছেন, সেটা কতখানি টেকসই হবে সেটার কথা বলছেন, আপনি তৃতীয় একটি প্রস্তাবনা নিয়ে আপনি কথা বলছেন। কোয়ালিটির কথা বলছিলাম, প্রবৃদ্ধি, ওটা শেষ করি। সেটা হলো যে আমরা যেটা বলছি যে এবং অবাক হয়ে দেখছি সেটা হলো যে এটার তো আমরা যেটা বলছিলাম যে একটু রিডিস্ট্রিবিউটিভ একটা প্রবৃদ্ধি হতে হবে। তো সেই প্রবৃদ্ধির দিক থেকেও যদি আমরা দেখি, আপনি দেখবেন যে এই অর্থ বছরের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন হলো সাম্প্রতিক সময়ে, এবং এই অর্থ বছরেই গত আমাদের হিস্টোরিক্যালি আমাদের কাছে যতখানি ডাটা আছে 13-14 বছরে প্রথম 6 মাসে আয়করের প্রবৃদ্ধি সবচেয়ে কম। আচ্ছা, সেটা আমাদের কাছে মনে হচ্ছে এটা তো কন্ট্রাডিক্টরি। আসলে আপনি যে অর্থ বছরে আপনি সবচেয়ে ভালো উৎপাদন করবেন সেই অর্থ বছরে আপনার আয়কর প্রবৃদ্ধি সবচেয়ে কম হবে, এটা তো খুবই মানে একটা দুশ্চিন্তার ব্যাপার। ফলে এই জায়গাগুলোতে আমাদের একটু চিন্তার ব্যাপার আছে। আচ্ছা, কিন্তু কিছুটা স্ট্রেংথ আছে। আমরা যেটা বলছিলাম সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি একটা শক্তিশালী আছে, এবং বিদেশের যে অন্যান্য আমরা বলবো যে আন্তর্জাতিক বাজারের যে আজকেও পত্র থেকে এসছে যেটা আপনি বলছেন সামষ্টিক অর্থনীতিতে ফিচ রেটিংস বাংলাদেশের রেটিং স্টেবল বলছে। হ্যাঁ, স্টেবল বলছে, কিছু জায়গায় রিস্ক আছে, বিশেষত তারা আমার মনে হয় যে সারা রেটিং করছেন বা অন্যান্য যারা ইয়েছেন পলিটিক্যাল ইনস্টেবিলিটিটা পুরোপুরি আমাদের যায় নাই, এটা ওনারা বলছেন, সেটা আমরা দেখছি। ফলে সেই জায়গাটাই ঠিক আছে। এখন হলো যে কিভাবে আমরা এটা কাজে লাগাবো। আর ফলে দ্বিতীয় যেটা আমরা বলছি সেটা হলো আর্থিক খাতের আমরা বলছিলাম যে একটা শৃঙ্খলা এবং এটাকে একটা বাস্তবসম্মতভাবে করা। এটার বড় সমস্যাটা হলো যে আমরা যেই অর্থ বছরের আর্থিক কাঠামো তৈরি করি, এটা আসলে তৈরি করি হলো চলমান অর্থ বছরের কি হবে ফিগারগুলো, তার উপরে প্রবৃদ্ধি ধরা হয়। তা আপনি দেখবেন যে আমরা গত অর্থ বছর যেটা এখন চলছে 16তে, সেখানে আমরা যেই ইনকামের জন্য আমরা টোটাল রেভিনিউর জন্য 27% ধরেছিলাম না, সেটাই আপনি দেখবেন যে শেষ পর্যন্ত গিয়ে আপনার 42-43% গিয়ে দাঁড়িয়েছিল। এক্সপেন্ডিচারের ক্ষেত্রে বা ব্যয়ের ক্ষেত্রে আমরা এরকমই একটা 23% মতো ছিল, এটা 45 ছিল। ফলে যেটা হচ্ছে যে এই অর্থ বছরে যখন আপনি অর্জন করতে পারবেন না এবং তারপরে একটা প্রবৃদ্ধি ধরে আপনি পরের অর্থ বছরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করবেন, এবং আসলে আপনি রিভাইজ যখন কাটটা করছেন সংশোধন, তখন যদি এটা ঠিক মতো না করেন তাহলে পরের বছরই প্রবৃদ্ধি আরো বেড়ে যাবে। এবং সামনের অর্থ বছরেও আপনি এখন পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি সেটা হলো যে রিভাইজ যতটুকু কাটছাট হবে, তারপরে 37% অলরেডি আপনি ধরছেন রেভিনিউ এর উপরে গ্রোথ, আর ব্যয়ের ক্ষেত্রে প্রবৃদ্ধি হচ্ছে 29%। এবং আপনি ভালো করে যদি দেখান আয়ের দিক থেকেও আমরা মনে করছি যে ওনারা 31,000 কোটি টাকা ওনারা হয়তো কাটছাট করবেন। আমাদের ধারণা যে এটা প্রায় 38% মতো যাবে যদি বড় ধরনের পরিবর্তন না আসে, যেটা আমরা 40,000 কোটি টাকা বলছিলাম প্রথমে। এখন ব্যয়ের দিক থেকেও যদি বলি, ব্যয়ের দিক থেকেও কাটছাট কিছুটা হয়েছে, কিন্তু আপনি যদি এডিপির দিকেই তাকান, আপনি যদি দেখেন যে এই অর্থ বছরে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে খারাপ এডিপি বাস্তবায়ন হচ্ছে প্রথম 9 মাসে 41%, কিন্তু আপনি কাটছাট করলেন হলো মাত্র 6%। আমরা হিস্টোরিক্যালি যদি দেখি এটা মানে এর আগে 2009 সালে এই সরকারের আমলেই এরকম 41% মতো ছিল মার্চে, তখন কিন্তু প্রায় 10% মতো এডিপি কাট হয়েছিল। আচ্ছা, ফলে আমি বলছি যে সংশোধনগুলো ভালো হয়নি, তারপর এটা বাস্তবায়ন হয়েছে 75%। সেটা সবসময় হয় না, কিন্তু সেটার উপরেই তো আপনাকে তারপর গিয়ে আপনার প্রবৃদ্ধি করতে হয়। ফলে এটা একটা আছে। ফলে এই জায়গাটায় আমরা গুরুত্ব দিচ্ছি যে এটাকে আরেকটু বাস্তবসম্মতভাবে করা, কিন্তু অ্যাম্বিশিয়াসলি আমরা, কারণ আমাদের বাজেটের যে স্ট্রাকচার, আমাদের যে মোট ব্যয় করি সরকার, সেটা আমরা প্রায় 16% মতো জিডিপির করার চেষ্টা করি, কিন্তু আসলে আমাদের 13.5% মতো হয়। আবার আয়ের ক্ষেত্রেও যদি বলি 12% মতো আমরা রাখি, 11-12 রাখি, কিন্তু সেটা আসলে গিয়ে 9.6% গিয়ে দাঁড়িয়েছে।
তো এই জায়গাগুলোতে আমাদের বাড়াতে হবে, কারণ আমরা এই আয় ব্যয় দুটোই আমাদের খুব কম আছে অর্থনীতির জন্য। ফলে আমরা বাজেটের আকার বড় চাচ্ছি, অ্যাম্বিশাস চাচ্ছি, কিন্তু একটা মডারেটলি চাচ্ছি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আর আস্তে আস্তে করে প্র্যাগম্যাটিক বাড়ানো। প্রায়োগিক একটা হলো, তারপরে হলো যে আমরা আয়ের দিক থেকে বলেছি যে কিভাবে আয়টা বাড়াতে গেলে কি কি করতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এনবিআর এর কিছু সংস্কার আছে। ভ্যাটের আইনটার ব্যাপারে একটা ক্লিয়ার এখন মেসেজ আসা উচিত, এটা একটা ধোঁয়াশা হয়ে আছে। সরকার বলছেন সব ঠিক আছে, আমরা ভ্যাট আইন বাস্তবায়ন করব। এফবিসিআই বলছেন এখনো কিছু পেন্ডিং ইস্যু আছে, এটা সরকার দেখবেন বলেছেন। সাধারণ জনগণের পক্ষ থেকে বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের একটা তারা এখনো প্যাকেজ ভ্যাট দাবি করে আসছে। ভাবে কিন্তু একটা দিতে হবে যে কি Right, হতে যাচ্ছে। সেটাই। আপনি পরের দিন থেকে একটা নতুন নিয়মের ভিতরে যেতে পারবেন না। দ্বিতীয় যেটা আছে ব্যয়ের দিক থেকে, ব্যয়ের দিক থেকে আমরা বলছি যে স্ট্রাকচারালি যদি আপনার কিছু চেঞ্জ করবার এখানে জায়গা আছে, বিশেষত সামাজিক খাতগুলোয় আপনার আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। রাইট। এরপরে যেটা আমি বলছি সেটা হলো যে বাজেটে আরেকটু স্বচ্ছতা আনার কথা। সেই ক্ষেত্রে স্বচ্ছতা, কিসের স্বচ্ছতা? ট্রান্সপারেন্সি আমরা বলছি যে বাজেট মেকিং প্রসেস যেটা বাজেটকে আমরা তৈরি করবার ক্ষেত্রে স্বচ্ছতা আনার কথা। এর ক্ষেত্রে আমরা বলছি বিভিন্ন জনকে আমরা ট্যাক্সে যেটা আছে কর ছাড় দিচ্ছি, সেই ছাড়গুলোতে আমরা কত রাজস্ব হারাচ্ছি, কত দিনের জন্য দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এটার কতখানি বেনিফিট সরকারের আসছে বা ইকোনমির আসছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে আমাদের কখনো উল্লেখ করা হয় না। আমরা খুবই এটা অ্যাডহক ভিত্তিতে আরবিটারি ভাবে দেই। বিশ্বের অধিকাংশ উন্নত দেশে যখন বাজেট তৈরি হয় এই বিষয়গুলো খুবই ভালোভাবে কিন্তু নিরীক্ষা করে তারপরে এই ধরনের যে জিনিসগুলো আসে। দ্বিতীয় যেটা বলছি সেটা হলো যে আমরা কিছু লোকাল গভর্নমেন্টের বাজেটের কথা বলছি, একটা সেপারেট ভাবে দেওয়া এবং এটাকে ডিটেল আউট করা। সেটার জন্য একটা ফাইন্যান্সিং কমিশনের কথা আমরা বলেছি, যারা পার্মানেন্টলি এটা দেখবে। এ ধরনের ফাইন্যান্স কমিশন ইংল্যান্ডেও আছে এবং অন্য আরো অনেকগুলো দেশে আছে যেখানে লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচার খুব স্ট্রং। এবং বাংলাদেশের লোকাল গভর্নমেন্টকে আরো বেশি শক্তিশালী করতে হবে যদি আমরা সত্যিকার অর্থে বাজেট বাস্তবায়ন করতে চাই। তৃতীয় জায়গাটা আমরা বলছি যে প্রতিরক্ষা খাতে বা এনজিওর যে ফাইন্যান্সিং গুলো আছে এই জায়গাটাতেও আর একটু স্বচ্ছতা আনা এবং এখানে পরিষ্কারভাবে এইগুলোর কে উত্থাপন করা সংসদে এবং সে একই সাথে সেটার আলোচনা করা। চতুর্থ যে জায়গাটা আমরা বলছি সেটা হলো যে ইন জেনারেল আমাদের কিছু রিফর্ম এজেন্ডা আছে, সেই রিফর্ম এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করবার ক্ষেত্রে তার মধ্যে একটা তো গুরুত্বপূর্ণ আমরা বলছি যে ব্যাংকিং খাতে একটা সংস্কার কমিশনের কথা আমরা বলেছি, সেটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং সাম্প্রতিক সময়ের ঘটনা আরো এটাকে জোর দিয়েছে। এরপরে আছে ফাইন্যান্সিং রিপোর্টিং অ্যাক্ট। ফাইন্যান্সিং রিপোর্টিং একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কর্পোরেট আয়কর দেবার ক্ষেত্রে এটা ক্লিন ভাবে আসতে হলে সেটা করতে হবে। সর্বশেষ আমরা যেটা বলছি সেটা হলো যে সাম্প্রতিকভাবে বিশ্বের কিন্তু এখন যে অর্থনৈতিক পরিস্থিতি এটা কিছুটা হলেও কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় গ্রোথ একটু নিচের দিকে নামিয়ে আনা হয়েছে প্রাক্কলনগুলো, বাণিজ্যও কিছুটা কম হবে বলে ধারণা করা হচ্ছে। এর ভিত্তিতে পুরো বিষয়টাকে দেখে সব বাজেটের কিছু আমরা বলছি যে সেফগার্ড মেকানিজম রাখতে হবে, একটা ধর নিরাপত্তার জায়গা রাখতে হবে যেটা প্রয়োজন বোধে বাংলাদেশ ব্যবহার করতে পারে। ফলে এটা হলো সার্বিকভাবে স্ট্রাকচার। আর সবশেষে আমরা যেটা গুরুত্ব দিয়েছি সেটা হলো যে বাংলাদেশে কর ফাঁকি দেবার প্রবণতা এবং টাকা পাচারের যে প্রবণতা আছে এটা এখন পরিষ্কারভাবে সামনে এসেছে। 3-4 বছর আগে যখন আমরা এটা খুব জোর দিয়ে বলছিলাম তখন সবাই এটাকে খুব একটা অতখানি গুরুত্ব নেয় নাই। এখন যে নতুন নতুন তথ্যগুলো আসছে সেটার ভিত্তিতে এই বিষয়টিকে একটি গুরুত্ব দিয়ে একটি কমিশন গঠন করা এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট যতগুলো এজেন্সি আছে তাদের মাধ্যমে করা। এটা বিচ্ছিন্নভাবে এখন হচ্ছে, এনবিআর কিছুটা করছে, কেন্দ্রীয় ব্যাংক কিছুটা করছে, কাস্টমস তাদের মতো করছে, দুর্নীতি কমিশন তাদের মতো করছে। এটা একটা সমন্বিত উদ্যোগ লাগবে এবং এটার জন্য আর একটা যেটা লাগবে সেটা হলো সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক শক্তির একটা পুশ লাগবে। আমরা যেটাকে ইচ্ছা বলি বাইন, আমরা বলি বাইন মানে রাজনৈতিকের সর্বোচ্চ পর্যায় থেকে এটা আমি বলবো যে গ্রহণ করতে হবে, তাদের এজেন্ডা হিসেবে এটাকে বাস্তবায়ন করতে হবে যে তারা উইলিং আছেন এই বিষয়টাকে পুশ দেওয়ার ক্ষেত্রে। কারণ এটা একটা নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য এবং এই চ্যালেঞ্জের কারণে আপনারা দেখছেন যে বিশ্বের বড় বড় অর্থনীতিগুলোও কিন্তু তারাও কিন্তু এটার ভিতরে খুবই ঝামেলার ভিতরে আছে এবং তারা এটা কিভাবে ট্যাকল করবে তারা বুঝতে পারছে না। ফলে বাংলাদেশের ক্ষেত্রে যদি এটা করতে হয় তাহলে অবশ্যই এটা গুরুত্ব দিয়ে রাজনৈতিক পর্যায় থেকে একটা সদিচ্ছা রাখবে। জনাব তৌফিকুল হাসান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যশালী। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।